কি রে আকাশ, তুই নাকি আমার বান্ধবীর পেছনে ঘোরাঘুরি করিস? তুই কি আমার মান সম্মান বলতে কোনো কিছু রাখবি না না ওর সামনে? আরে তুমি কি সব ফাইজলামো মার্কে কথা বলো এসব? আমি কেন তোমার বান্ধবীর পেছনে ঘোরাফেরা করব? আমার কি এসব অভ্যাস নাকি? আমাকে কি তোমার বিশ্বাস হয় না? আর আমি এরকম একটা সুন্দর ছেলে হয়ে এরকম কুৎসিত মেয়েদের পিছনে ঘুরবো কেন? আমি জানি তুই কেমন। তোকে আমার নতুন করে চিনতে হবে না। শোন, তুই ঘোরাফেরা করিস সেটা স্বীকার কর, না হলে কিন্তু তোর খবর আছে। আমি কিন্তু সরাসরি বাবার কাছে গিয়ে বিচার দেবো তোর নামে। তোর সমস্যা কি রে? তুই এখান থেকে চলে যা, তোকে আমার একদম সহ্য হচ্ছে না। এখন শুধু শুধু উল্টাপাল্টা কথা বলবি না। আর আমি কারো পেছনে ঘুরি না, উল্টো ওরাই আমার সঙ্গে কথা বলতে আসে। আর আমার সঙ্গে কথা বলতে নাকি ওদের অনেক বেশি ভালো লাগে। আমি কথা বলি না দেখে ওরা বানিয়ে বানিয়ে তোর সঙ্গে বলেছে। দিনকাল এমনটাই হয়ে গেছে যে সামান্য তোর পেছনে আমার বান্ধবীরা ঘোরাফেরা করবে। তোর কি লজ্জা করছে না আমার বান্ধবীদের সঙ্গে লাইন মারার জন্য আমাকে কত ছোট করবি তুই? শোন, তোর বান্ধবীর পিছনে আমি ঘোরাফেরা করি না, এটা তুই নিশ্চিত থাক। তুই এখন এখান থেকে যা, আমাকে পড়াশোনা করতে দে। তোর কারণে আমি যদি রেজাল্ট খারাপ করি তাহলে কিন্তু বাবার কাছে তোর নামে বিচার দিব। কারণ তুই আমাকে এখন পড়াশোনার মধ্যে ডিস্টার্ব করছিস। আমি তো খুব ভালো করেই জানি, যখনই কোনো কথা বলতে আসি তোর সঙ্গে, তখনই তুই আমাকে এভাবেই পাঠিয়ে দিস। আর কখনো আমার বান্ধবীর পেছনে যাবি না। শেষ কথা, কালকে থেকে যদি একবার দেখেছি তাহলে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। এই কথা বলার পরে তখন আকাশের বড় বোন নীলা চলে গেল। নীলা চলে যাওয়ার পরে তখন আকাশের এদিকে হাসতে শুরু করলো। কারণ আকাশ নীলার বান্ধবী, মানে তার বড় বোনের বান্ধবীকে সে খুবই পছন্দ করে। অনেক দিন আগে থেকেই তার পিছনে পড়ে আছে। মেয়েটার নাম সাদিয়া। এটা দেখতে অনেক সুন্দর, গোলগাল চশমা পরলে তাকে আরো বেশি সুন্দর লাগে। আর আকাশ বই বন্ধ করে খাবার টেবিলে চলে আসলো। খাবার টেবিলে আসার পর দেখতে পারল বাবা এবং তার মা অনেক আগে থেকেই বসে আছে। আর আকাশ চুপচাপ বসে খাবার খেতে শুরু করলো। আর তখন তার আপু এসে তার মাকে বলতে লাগলো। আম্মু, তোমার ছেলেকে কিন্তু ভালো হতে বলো। দিন দিন তোমার ছেলে খারাপ হয়ে যাচ্ছে। আমার মান সম্মান বলতে কোনো কিচ্ছু তো আর আমার বান্ধবীদের সামনে থাকলো না। তোমার ছেলে যে কাজ করে যাচ্ছে দিন দিন। কি সব উল্টোপাল্টা কথা বলছিস? চুপচাপ খাবার খা। খাবার খাওয়ার সময় এত কথা বলিস না। আর তুই এত ভালো কিসে সারাদিন ছেলেটার পিছনে লেগে থাকিস? তুমি একদম ঠিক বলেছ আম্মু। তুমি তো দেখো যে সারাদিন কেমন আমার পিছনে লেগে থাকে, শুধু শুধু বানিয়ে বানিয়ে বাবার সামনে মিথ্যা কথাগুলো বলে। কে কথা বলার পর আকাশ তখন খাবার খেতে শুরু করলো হাসি মুখে। আর খাবার খাওয়া শেষ করে তখন রুমে চলে আসলো। রুমে আসার পরেই এর দরজা বন্ধ করে সাদিয়াকে কল দিল। আর একটা কল হওয়ার পরে সাদিয়া কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার পরে ওই পাশ থেকে যখন সাদিয়া বলতে লাগলো। আরে সাদিয়া, কেমন আছো? আমি যে সেই কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? তুমি প্রতিবার আমার একটা কলই তুমি ফোন ধরবে, দ্বিতীয়বার যেন তোমাকে কল দিতে না হয়। সব সময় ফোন হাতে নিয়ে বসে থাকবে এই টাইমে, বুঝতে পেরেছো? দেখ ভাই, আমি তোর সঙ্গে কথা বলতে পারবো না। তুই আমার থেকে ছোট, ছোটর মতো থাক, এত বেশি কথা বলিস না। তুই এখনো বেঁচে আছিস শুধুমাত্র আমার বান্ধবীর ছোট ভাই বলে। তোকে ছেড়ে দিচ্ছি, না হলে তোকে মেরে হাসপাতালে ভর্তি করে রাখতাম। প্লিজ আমার কথা একটু শোনো। আর এত আপুর কাছে বিচার দেওয়ার কি আছে? আপু তো সারাদিন এটা নিয়ে আমার পিছনে পড়ে থাকে। শোনো, আমি যাই কিছু বলি না কেন, এটা আপুকে বলার দরকার নেই। যদি তুমি এসব কিছু বলো তাহলে তো তোমারও ঝামেলা আমারও ঝামেলা, তাই না? আর বান্ধবীকে সবকিছু বলতে হবে এমন তো কোনো কথা নেই। বিয়ের পর কি করবে, বিয়ের পরে কি তুমি তোমার বাসর ঘরের কথা তোমার বান্ধবীকে বলবে? দেখ, তোর সঙ্গে কিন্তু মোটেও এসব মজা করা ভালো লাগছে না আমার। তুই কি কল রাখবি নাকি আমি ফোনটা সুইচ অফ করে দিব? তোর সঙ্গে কথা বলতে গেলে আমার কেমন যেন লাগে। তুই আমার সঙ্গে কথা বলিস না, আমার সামনে তো আসবি না। এই কথাগুলো শুনতে শুনতে অনেক বোর হয়ে গেছি। নতুন কিছু বলো, নতুন কিছু শুনলে হয়তো আমার কানটা আরো বেশি ভালো লাগবে, কারণ আমার কানে এগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, সেটাই তো কারণ। তোর গায়ে তো কোনো কিছু লাগে না। আর তোকে
কোনো কিছু বললেও তুই কখনোই শুধরাবি না। ফালতু, যা কল ডাক। আমি এখন ঘুমাবো। ঘুমের সময় ডিস্টার্ব করলে তোকে কিন্তু আমি এসে পিটাবো। ঠিক আছে, এখন পিটানোর দরকার নেই। কালকে কলেজে দেখা হচ্ছে তাহলে আমার সিনিয়র প্রেমিকা। তুমি ঘুমিয়ে পড়ো আর মনে মনে ভাবতে থাকো আমার কথা, স্বপ্নে আমিও আসতে পারি। এই কথা বলার পরে আকাশ কল কেটে দিল। আর আকাশ কল কেটে দেওয়ার পরে যথারীতি ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি কলেজের জন্য রেডি হয়ে নিল। আসলে ওরা দুজনেই একই কলেজে পড়ে, তবে সাদিয়া তার থেকে 2 বছরের সিনিয়র। সাদিয়া এবার অনার্স 3য় বর্ষের আর আকাশ অনার্স 1ম বর্ষে ভর্তি হয়েছে। আকাশ ভার্সিটিতে এসেই দেখতে পারল সাদিয়া একা একা বসে আছে, হয়তো নীলার জন্য অপেক্ষা করছে। আর তখন আকাশ গিয়ে তার পাশে বসে পড়ল। আর তারপর সে সাদিয়াকে বলতে লাগলো, কি ব্যাপার, এত অপেক্ষা কার জন্য করছো? নিশ্চয়ই তোমার বান্ধবীর জন্য। তোমার বান্ধবী তো আজকে ভার্সিটিতে আসবে না, কারণ সে নাকি অনেক অসুস্থ, তার জন্যই আসবে না। তুমি আজকে সময়টা আমার সঙ্গে কাটাও। ভার্সিটি শেষ হলে তোমাকে নিয়ে পার্কে যাব, ফুচকা খাওয়াবো। তুমি যা করতে চাইবে সব কিছুই তোমার সঙ্গে করব, কোনো অসুবিধা নেই ডার্লিং। তুই কি এখন এখান থেকে যাবি? আর তোর না ক্লাস শুরু হয়ে গেছে? যা ক্লাসে যা। ক্লাস মিস দিয়েছিস কেন? তোর মতো অপদার্থ এমনিতেই পাশ করতে পারবি না, তারপর আবার ক্লাস মিস দিস। এত কথা বলতে কে বলেছে? আমার লাইফ, আমার রুলস, এগুলো সবকিছুই আমার চিন্তা। এখন আমার চিন্তা হলো তোমার সবকিছু ঘিরে। তোমার সবকিছু আমার ভাবতে যে অনেক বেশি ভালো লাগে জান। আল্লাহ গো, আমি কি করব এই ছেলেটাকে নিয়ে? এই ছেলেটা বারবার আমাকে কেন বিরক্ত করে? আমার আর এসব ভালো লাগে না। থাক তুই একা একা এখানে বক বক করতে থাক। আমি নিজে ক্লাসে গেলাম, কারণ আমি জানি আমি না গেলে তুই যাবি না। তোর জন্য শান্তিতে ভার্সিটিতেও বসে থাকতে পারি না। এই বলে তখন সাদিয়া চলে গেল ক্লাসরুমে। আর আকাশ তার বন্ধু বান্ধবের সঙ্গে নিয়ে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে যথারীতি পিছনের বেঞ্চে বসে পড়ল, কারণ সে মোটামুটি অনেকটা লেট করে এসেছে। স্যার প্রতিবারের মতোই তাকে আবারও বকা দিল, শাসন করলো। আর পিছনে সকল বন্ধু বান্ধব বসে আছে। আকাশের সব কয়টাই হারামি। আর আকাশ যাওয়ার পরে তাদের দুষ্টুমি আরো বেশি বেড়ে উঠলো। আর তখন রাকিব আকাশকে বলতে লাগলো, কি রে দোস্ত, তুই আর কতদিন এই সাদিয়াপুর পিছনে পড়ে থাকবি? হ্যাঁ ভাই, তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, সাদি আপু কতটা ডেঞ্জারাস। তোকে শুধুমাত্র তার বান্ধবী, ছোট ভাই দেখে তোকে কিন্তু কোনো কিছু বলছে না। না হলে বাকিগুলোর কি অবস্থা হয় সেগুলো তো তোর অজানা নয়, তাই না? এসব কিছু বুঝবি না, যখন নিজে কারোর সঙ্গে প্রেম করবি তখন বুঝতে পারবি এগুলোর মানেটা কি। আপাতত এখন স্যারের ক্লাসে মনোযোগ দে, না হলে কিন্তু ক্লাস থেকে বের করে দিবে এই স্যার। শালা বজ্জাত আছে। এগুলো আমাকে বলতে হবে না, এগুলো আমি খুব ভালো করেই জানি। আর একটা সুসংগত আছে, স্যার হয়তো আমাদের শিক্ষা সফর নিয়ে কথা বলবে একটু পরে, দেখে নিস। তারপর স্যার কিছু লেকচার দিল। আর লেকচার দেওয়ার পরে তখন শিক্ষা সফর নিয়ে কথা বলতে লাগলো। আর তখন বলল অনার্স 3য় বর্ষকে নিয়ে কক্সবাজার যাওয়া হবে, কিন্তু টাকাই কম দেখে নেওয়া হচ্ছে না, তাই 1ম বর্ষকে সহ নেওয়া হবে। স্যারের মুখ থেকে এই কথা শোনার পরে তখন আকাশ দাঁড়িয়ে গেল। আর তখন আকাশ তাকে বলতে লাগলো, স্যার, আপনি আমাদেরকে থার্ড ইয়ারের সঙ্গে একসাথে শিক্ষা করে নিয়ে যাবেন, এতে আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু আক্ষেপটা হলো স্যার, আপনি টাকার জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আর যদি ওরা সমস্ত টাকা পরিশোধ করে দিত, মানে সব টাকা যদি পরিমাণ মতো হয়ে যেত, তাহলে তো আর আমাদেরকে দিতেন না, তাহলে তো আমাদেরকে আরো অনেক দিন পরে নিবেন, তাই তো? হ্যাঁ, এটা তো ঠিকই, কারণ তোমরা নতুন ভর্তি হয়েছ, তোমরা এখনো সবকিছু বুঝে উঠতে পারোনি। আগে তোমাদের ক্লাসরুম ঠিক হোক, নিয়মিত ক্লাস করো, তারপরে তোমাদের ব্যবস্থা করা যাবে। এখনো তো 1 মাসও হয়নি, আর এখন যদি তোমরা শিক্ষা সফরের জন্য আলোচনা করো তাহলে তো হবে না। নিম্নত পক্ষে 3-4 মাস পরে তোমাদের শিক্ষা সফরে নিয়ে যাওয়া হতো। আপাতত তোমাদের ভাগ্য ভালো, তার জন্য তোমরা তাড়াতাড়ি পেয়ে গেলে এই সুযোগটা। জি স্যার, আমরা ফার্স্ট ইয়ারের সকলেই যাব,
কারণ সিনিয়রদের সঙ্গে পিকনিক করতে যাব কক্সবাজারে। স্যার, আমরা কদিন থাকবো? হ্যাঁ, তুমি বসো, আমি সবকিছু ডিটেলসে বলে দিচ্ছি। শোনো, তোমরা 2 দিনের মধ্যে টাকা জমা দিবে, আর আমরা বৃহস্পতিবারে যাচ্ছি। আজকে সোমবার, তোমরা বুধবার পর্যন্ত সময় পাবে টাকা দেওয়ার জন্য। আর বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্সিটির সামনে থেকে বাস রওনা দেবে। আমরা রবিবার ফিরে আসব। জি স্যার, অনেক ভালো হবে স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ দিলে অনেক ছোট হয়ে যাবে, আপনাকে এর থেকে বড় কিছু দেওয়ার দরকার। আকাশ, তুমি কিন্তু বেশি কথা বলছো। চুপচাপ থাকো। তোমার বোন আমার কাছে বিচার দিয়েছে, তুমি নাকি ঠিকমতো ক্লাস করতে চাও না, ক্লাসের মধ্যে ফাঁকি দাও। তার জন্য মাঝে মধ্যে তোমাকে দেখি না। আর তোমাকে জিজ্ঞেস করলে বলো তুমি অসুস্থ ছিলে। তোমার বোন এত ভালো, আর তুমি এত বদমাইশি করো কেন? স্যার, কি যে বলেন না, আমার বোন কি আর কোনো কিছু বোঝে? ও তো সব সময় আমার পিছনে লেগে থাকে। তার জন্যই হয়তো আপনার কাছে এমন বিচার দিয়েছে স্যার। আমাকে দেখে কি আপনার এরকম মনে হয় আমি কত ভালো একটি ছেলে? কি বলেন? আর কোনো কিছু বললেন না, কারণ স্যার খুব ভালো করে জানে আকাশের অবস্থাটা। কারণ আকাশের স্যার অনেক আগে থেকেই চিনতো। তারপর ক্লাসের সময় শেষ হলো, বাসের সময় শেষ হওয়ার পরে তখন দেখতে পারলো সাদিয়া লুকিয়ে লুকিয়ে ভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছে। কেন লুকিয়ে লুকিয়ে বের হচ্ছে এটা আকাশ খুব ভালো করে বুঝতে পারছে, শুধুমাত্র আকাশের জন্যই। আকাশ তাড়াতাড়ি করে সাদিয়ার সামনে আসলো, আর সাদিয়া সামনে আসার পরে দাঁড়িয়ে পড়লো। তখন সাদিয়াকে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, তুমি কেন আমাকে দেখে এভাবে পালিয়ে যাচ্ছিলে? তুমি জানো যে আমার ক্লাস 5 মিনিট লেট করে ছুটি হয়। তুমি আমার সঙ্গে কথা না বলে তো যেতে পারবে না। চলো, আজকে পার্কে গিয়ে তোমাকে ফুচকা খাওয়াবো। আমি ফুচকা যে সে মানুষের সঙ্গে খাই না, বুঝতে পারছিস? এখন আমাকে বাসায় যেতে দে, কারণ বাসায় অনেক কাজ আছে। নীলা থাকলে অবশ্যই পার্কে যেতাম, কিন্তু এখন তোর সঙ্গে যেতে ভালো লাগছে না। এমনিতেই ওখানে আমার ক্লাসের সকলেই থাকবে, আর তোর সঙ্গে আমাকে দেখলে ওরা খারাপ ভাবতে পারে। এমনিতেই তুই পুরো ভার্সিটি জানিয়ে বেড়াচ্ছিস। আমি সবাইকে বলি কারণ কেউ যেন তোমার দিকে চোখ তুলে না তাকায়। সেই জন্যই হয়তো সিনিয়ররা তোমাকে প্রপোজ করার এখন আর সাহস করে না। আগে প্রপোজ করতে পারো, কিন্তু এখন আর প্রপোজ করতে সাহস পায় না। এটা কতটা প্রোডাকশন দিচ্ছি তোমাকে, দেখতে পাচ্ছ? আমাকে তোর প্রোটেকশন দিতে হবে না, আমারটা আমি নিজেই প্রোটেকশন দিতে জানি। আপাতত তোর এই উপকারটা না করে তুই বাসায় যা, আমাকেও বাসায় যেতে দে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি 2 মিনিটে আসছি। কোথাও নড়বে না, কারণ আমি তোমার জন্য রিক্সা আনতে যাব। তোমার এইভাবে রোদের মধ্যে হেঁটে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আকাশ তখন একটু সামনে এগিয়ে আসলো, আর সামনে এগিয়ে আসার পরে একটা রিক্সা নিয়ে আবারও সাদিয়ার কাছে আসলো। সাদিয়ার কাছে আসার পরে সাদিয়াকে রিক্সায় উঠতে বলল, আর তখন আকাশ আবারও সাদিয়াকে বলতে লাগলো, যদি অনুমতি দাও তাহলে আমাকে সামনে নামিয়ে দিও, আমি চলে যাব। কারণ আমাকেও তো হেঁটে যাওয়া লাগবে। আমার তো আর বাইক নেই যে বাইকে করে চলে যাব বা তোমাকে নামিয়ে দেব। আপাতত রিক্সা দিয়ে নামিয়ে দিলেই হবে। সাদিয়া কোনো কিচ্ছু বলল না। সাদিয়া মুখ ফিরিয়ে নিল, আর তখন আকাশ বুঝে ফেলল যে সাদিয়ার মতামত রয়েছে রিকশায় ওঠার জন্য। আর আকাশ মাঝে মাঝে সাদিয়ার দিকে লক্ষ্য করছে, কিন্তু সাদিয়া একবারও আকাশের দিকে তাকাচ্ছে না। সে তার মতো করেই বসে আছে। আর সামনের রাস্তায় আসতেই আকাশ তখন নেমে গেল আর ভাড়া দিয়ে দিল। আর তখন সাদিয়া ভাড়াটা দিতে নিষেধ করছিল, কিন্তু আকাশ জোর করেই দিয়ে দিল। তারপর আকাশ সোজা বাসায় চলে আসলো। বাসায় আসার পরে তখন নীলা দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে তখন নীলা আকাশকে বলতে লাগলো, ওই হারামি, তোকে না বলেছিলাম তুই সাদিয়ার সঙ্গে কথা বলবি না, ওর কাছাকাছি যাবি না? তোর শার্ট থেকে তো সাদিয়ার পারফিউমের ঘ্রাণ আসছে। কেন তুই সাদিয়ার সঙ্গে কি করেছিস? আরে আমি আর কি করব, আমি হেঁটে হেঁটে আসছিলাম আর তখন সাদিয়া বলল রিক্সায় উঠতে, আর রিক্সা দিয়ে আমাকে এই রাস্তা পর্যন্ত নামিয়ে দিয়ে এসে বাসায় চলে গেল। হারামি, মনে হয় ঘটনাটা উল্টো ঘটেছে। তুই জোর করে রিকশায় উঠেছিস মনে হয়। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আর চুপচাপ খাবার খাবি। মা ঘুমাচ্ছে। শোন, ভার্সিটি থেকে তোদের ডিপার্টমেন্ট আর আমাদের ডিপার্টমেন্ট মিলে
শিক্ষা সফরে যাচ্ছে কক্সবাজার। আমারটা সহ টাকা জমা দিয়ে দিস। টাকার খরচের বেলায় তুই আমার কাছে এসে বলিস, আর বাকি কোনো কিছু তো আমার কাছে এসে কখনো বলিস না। যা, খাবার দিয়ে রেখেছি, তাড়াতাড়ি খাবার খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। তারপর আকাশ ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে খাবার খেয়ে নিল। আর খাবার পরে তখন রুমে এসে ফোন টিপতে শুরু করলো আর সাদিয়াকে মেসেজ দিল। সাদিয়া সিন করছে কিন্তু রিপ্লাই দিচ্ছে না। আর তখন আকাশ বলতে লাগলো, যদি আমাকে রিপ্লাই না করো তাহলে কিন্তু আমি তোমার বাসায় আসব। এখন আর বাসায় আসলে বুঝতেই পারছো কি হবে। আমি কিন্তু আজকে নীলাকে সত্যি সত্যি বিচার দেব, আর অনেক কথা বলবো তোর নামে। তুই কেন আমাকে বিরক্ত করছিস বলতো? তোর জন্য কি আমি অনলাইনেও ঠিকমতো থাকতে পারবো না? হ্যাঁ, তুই অনলাইনে থাকতে পারবে, কিন্তু অনলাইনে থাকলে তুমি আমার সঙ্গে মেসেজ করবে, কথা বলবে। অন্য কোনো ছেলেদের রিপ্লাই তো দূরের কথা, কোনো ছবিতে লাভ রিয়াক্ট দিবে না, লাইক দিবে না। বল এখন কি বলবি, তাড়াতাড়ি বল। আমি এখন ঘুমাবো, আমার অনেক ঘুম পাচ্ছে। ভেবেছিলাম গ্রুপে একটু কথা বলবো, আড্ডা দিব বান্ধবীর সঙ্গে, কিন্তু তোর জন্য আর হলো না। ঠিক আছে, তুমি এখন ঘুমাও। যদি একবার অনলাইনে দেখেছি তাহলে কিন্তু সরাসরি তোমার বাসায় আসবো, আর বিকেলবেলা ছাদে আসবে অবশ্যই। এদিকে সাদিয়া তখন অফলাইন হয়ে যায়। আর তখন আকাশ ফেসবুকে গোতাগুতি করতে থাকে। আর এভাবেই সময়টা পার হয়ে যায়। সাদিয়া তখন শুয়ে শুয়ে ভাবতে লাগলো আকাশের কথা। সেও যে মনে মনে আকাশকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আকাশ কি শুধু শুধু এমন করছে? কিন্তু সে যদি ভালোবাসি কথাটা বলে, তাহলে হয়তো নীলা কোনো কিছু মনে করতে পারে। আর এটা নিয়ে সে নিজেই নিজের সঙ্গে কথা বলতে লাগলো। আমি যে আকাশকে ভালোবাসি এটা যদি নীলা জানতে পারে, হয়তো নীলা আমাকে ভুল বুঝবে আর আমার সঙ্গে কথা বলবে না। কিন্তু কি করব আমি? আমার মন তো আর মানতে চাইছে না। আমি যে আকাশকে অনেক বেশি ভালোবাসি, তার কেয়ারিং, তার দুষ্টুমি, পাগলামো সবকিছু আমাকে পাগল করে দিচ্ছে। আমি কি করব? আমি না চাইতেও আকাশের সামনে চলে যাই। আমি যে নিজেকে সামলাতে পারি না। এটা নিয়ে কোনো কিছু করতেই হবে, যা হবার হবে। কিন্তু আগে তো বলে দেখি নীলাকে। আমি এসব কথা ভাবতে ভাবতে কখন যে আমি ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। আর ঘুম ভাঙলো কলের শব্দে। আর তখন ফোনটা হাতে নিয়ে দেখলাম আকাশ আমাকে কল দিয়েছেন। বুঝতে পারলাম কেন কল দিয়েছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে উঠলাম। আর ছাদে ওঠার পরে দেখতে পারলাম নিচে টং দোকানের সামনে আকাশ দাঁড়িয়ে আছে তার বন্ধু রাকিবের সঙ্গে। দোস্ত, আমার কেন জানি মনে হচ্ছে সাদিয়া আমাকে মনে মনে ভালোবাসে। যদি আমাকে ভালো না বাসে তাহলে দেখো, আমার কথায় ছাদে কখনোই আসতো না। আমার কেন জানি মনে হচ্ছে সে আমাকে মনে মনে ভালোবাসে। জানি না এটা মিথ্যা হতে পারে, তবে আমার মন বলছে। দোস্ত, আমার কিন্তু এমনটা কখনোই মনে হচ্ছে না। দোস্ত, এটা কখনোই সম্ভব না। কারণ তোর বোন যদি জানতে পারে তাহলে এটা কখনোই মেনে নেবে না। তোর বাড়িতে এটা ঠিক যে তোর বাবা তোর আপুর কথা সব কিছু মানে এবং করে। তোর আপু যেটা বলবে সেটাই সঠিক হবে, তোর কথা সঠিক হবে না। কিন্তু তুই ভালো করে বোঝার চেষ্টা কর। আর যদিও তোকে ভালোবাসে, তাহলে তোদের ভালোবাসা পূর্ণতা পাবে, এটা তুই কখনোই ভেবে নিস না। দেখ, সবসময় যেটা আমরা চিন্তা করি এমনটা নাও হতে পারে, ভালো কিছু হতে পারে। তুই সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করিস, এই জন্যই তোর কপালে এখনো পর্যন্ত প্রেম হলো না। মাত্র একটা ভালো মুডে ছিলাম আর তুই আমার মুডটা নষ্ট করে দিলি। চুপ করে থাক। একথা বলার পরে আকাশ রাকিবকে চুপ করিয়ে দেয়। আর রাকিব চুপচাপ তাদের কাণ্ড কারখানাগুলো দেখতে শুরু করলো। আর তখন আকাশ ফোন করলো সাদিয়াকে। আর সাদিয়াকে ফোন করার সাথে সাথে সাদিয়া ফোনটা রিসিভ করলো। আর সাদিয়া ফোনটা রিসিভ করার পরে তখন সাদিয়া আকাশকে বলতে লাগলো, কি ব্যাপার? তুই আমাকে কল দিয়েছিস কেন? কল রাখ বলছি। আর তুই আমাদের দোকানের সামনে কি করছিস? তুই দোকান থেকে যা, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দিব। আমি এখনই আমার বাবাকে পাঠাচ্ছি, বাবা কিন্তু বাসায় আছে এখন। সমস্যা নেই, তাহলে তো আরো ভালো হয়। আমাদের বিয়ের কথাটা না হয় আমি তোর বাবার সঙ্গে সরাসরি বলবো, তাহলে তো অনেক বেশি ভালো হবে। মাপ চাই, এবার একটু চুপ করে থাক, না হলে তোর মুখে আমি টিপ মেরে দেব।
তোর এসব কথাবার্তা শুনতে আমার একদম ভালো লাগে না। এখন ফোন রাখ, আমি ভিতরে যাব, আর কখনো ফোন দিবি না। এই বলে তখন সাদিয়া ফোন কেটে দিল। আর সাদিয়া ফোন কেটে দেওয়ার পরে তখন আকাশ এখান থেকে চলে যায় আর বাসায় চলে আসলো। আর এভাবেই 2টা দিন পার হয়ে গেল। এতদিন আকাশ সাদিয়ার খুনসুটি চলতেই থাকে। সাদিয়া মনে মনে আকাশকে অনেক কথাই বলে, কিন্তু সামনাসামনি এসে সবকিছুই ভুলে যায়। সেই আগের মতোই ব্যবহার শুরু করে, বলতে গিয়েও বলতে পারে না। এদিকে তখন সন্ধ্যার সময় নীলা এবং আকাশ দুজনেই বাসা থেকে বের হয়। আর 2 ভাই বোন বাসা থেকে বেরিয়ে সোজা ভার্সিটির সামনে চলে আসলো। আর ভার্সিটির সামনে চলে আসার পরেই তখন দেখতে পারলো অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে, মনে হয় প্রায় 4টে কি 5টা বাস হবে। বাসগুলো বেশ অনেক বড়, সবগুলো 1 যে সিরিজের, তার জন্যই বেশ অনেক বড়। আকাশ তখন তার বন্ধু বান্ধবের সঙ্গে চলে যায়। আকাশ বন্ধু বান্ধবের সঙ্গে গিয়ে কথা বলতে শুরু করলো। আর হঠাৎ করে দেখতে পারলো সাদিয়া আসছে একটা রিক্সা দিয়ে। নীলার কাছাকাছি এসে নামলো। আর তখন রিক্সা থেকে নেমে নীলার দিকে হাঁটা দিল। আর সাদিয়াকে দেখতে পুরো পরীটার মতো লাগছে, কারণ কালো শাড়িতে তাকে বেশ মানিয়েছে। তাকে প্রচন্ড পরিমাণে সুন্দর লাগছে। আকাশ সেই দিকেই তাকিয়েছিল। আর তখন রাকিব তাকে পেছন থেকে ধাক্কা দেয়। আর ধাক্কা দেওয়ার পরে তখন এটা আবার এরা খুব ভালো করে খেয়াল করলো। আর তখন নীলা এদিকে আকাশের দিকে রাগি চোখে তাকিয়ে থাকে। আর তখন এদিকে রাকিব আকাশকে ধাক্কা দেওয়ার পরে আকাশের ধ্যান ভাঙলো। আর তখন আকাশ রাকিবকে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, কি সুন্দর একটা দৃশ্য দেখছিলাম, আর তুই সেটা নষ্ট করে দিলি। শালা, তুই বারবার শুধুমাত্র আমাকে বিরক্ত করার জন্যই আসিস। যা, বাসে ওঠ, আমি একটু পরে আসছি। তোমরা প্রথম বর্ষের ছাত্রছাত্রী শেষের 2 বাসে উঠবে, আর বাকি সবাই, তোমরা যারা 3য় বছরের ছাত্রছাত্রী আছো, তারা বাকি 3টা বাসে উঠবে। সামনের 3টা বাস ওটা হলো তোমাদের, আর বাকি 2টা বাস শেষে। এটা হলো প্রথম বর্ষের মেয়েরা আলাদা উঠবে, ছেলেরা আলাদা বাসে উঠবে। একসঙ্গে কখনোই বসবে না। স্যার, এটা কোনো কথা হলো স্যার? আজকে আমাদের পিকনিক বলে কথা, তারপর আবার আপনি এভাবে নিষেধাজ্ঞা যদি দেন তাহলে কেমন হয় স্যার? আমরা সবাই সমান, নারী পুরুষ সমান অধিকার যেহেতু আছে, তাহলে আমরা কেন আমাদের বন্ধুদের সঙ্গে যেতে পারবো না? আমি যেটা বলেছি সেটাই হবে, আমার কথার উপর কোনো কথা হবে না। না হলে তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাড়াতাড়ি গিয়ে বাসে ওঠো, সময় হয়ে গেছে বাস ছেড়ে দেওয়ার। তারপর আর কোনো উপায় না পেয়ে তখন আকাশ বাসে উঠে যায়। আর বাসে উঠে যাওয়ার পরে তখন দেখতে পারলো তাদের বাসে অনেক আগেই ভর্তি হয়ে গেছে, মানে বাস ফুল। আর মেয়েদের এখানে জায়গা আছে, কিছু করার নেই। তখন আকাশ সহ বাকি আরো 10 জন 3য় বর্ষের কাছে চলে আসলো। ওখানে ওই স্যার ছিল। আর তখন স্যার আকাশকে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তোমরা সকলে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি করে বাসে ওঠো। তোমাদেরকে বললাম না যে বাস ছাড়ার সময় হয়ে গেছে? স্যার, আমাদের জন্য 2টা বাস বরাদ্দ ছিল, আর এই 2টা বাস পুরোপুরি ফুল হয়ে গেছে। আর এখন আমরা কোথায় যাব? আমরা এখানে প্রায় 10 জনের মতো আছি। আমাদেরকে অন্য কোনো বাসে করে নিয়ে যান, না হলে আমাদেরকে আলাদা কোনো মাইক্রোবাস করে যাব। ঠিক আছে, তোমাদের জন্য আর কি করার। তোমরা ওই 3য় বর্ষের মেয়েদের বাসে ওঠো, ওখানে পিছনে অনেকগুলো সিট খালি আছে। আর অবশ্যই বেয়াদবি করবে না সিনিয়রদের সঙ্গে। তারপর আকাশ নাচতে নাচতে সরাসরি সাদিয়াদের বাসে উঠে পড়ল, কারণ ওই বাসের মধ্যে সিট অনেকগুলো ফাঁকা ছিল। আর এ কারণে আকাশ বেশ অনেক খুশি। আর এদিকে রাকিবের অবস্থা টাইট হয়ে গেছে, কারণ একবার যদি ধরা খায় তাহলে রাকিবের খবর আছে। আকাশ পিছনে বসার পরে তখন রাকিবের সঙ্গে গল্প করছিল। আর এদিকে যখন সাদিয়া খুব ভালো করে খেয়াল করলো যে আকাশ তার দিকে তাকিয়ে আছে, আর তখন সাদিয়া মনে মনে বলতে লাগলো, মানুষটা কেন যে সবার সামনে আমার দিকে তাকিয়ে থাকে সেটাই বুঝি না। আমারও তো লজ্জা শরম বলতে কোনো কিছু আছে, আমি যে তাকাতে পারি না সবার কারণে। কি রে, তুই মনে মনে এভাবে বিড়বিড় করছিস কেন? শোন, আকাশের কথা একদম কোনো কিছু মনে করবি না। তুই একটু পাগল ছোট মানুষ, তাই তোর সঙ্গে এমন করে। তুই কিন্তু একদম ওকে প্রশ্রয় দিবি না। আর তুই কিন্তু একটু বেশি বেশি ওকে বকাঝকা করিস। এত বকাঝকা করার কি আছে? তাহলে
তেমন কোনো কিছুই বলিস না। ও যখন নিজের ভুলটা বুঝতে পারবে তখন এমনিতেই ঠিক হয়ে যাবে। আর বলতে হবে না, তোর আরও এমনিতেই কখনো শুধরাবে না, এটা আমি তোকে শিওর দিয়ে বলতে পারি। ও যেটা যায় সেটা আদায় করা ছাড়া ছোটবেলা থেকেই দেখে আসছি। তুই ওকে চিনিস না, আমি ওকে ভালো করে চিনি। ও কীরকম ছেলে একমাত্র আমিই জানি। ও তার নিজের কিছু পাওয়ার জন্য সকল কিছু করতে পারে, মানে যেটা চাই মানে চাই। থাক, আর এত কথা বলতে হবে না, এখন একটু চুপচাপ থাক আর দেখিস পেছনে কত আনন্দ করছে। আমরাও ইচ্ছে করছে পেছনে পেছনে গিয়ে আনন্দ করতে। ওরা কেমন নাচানাচি করছে। এরকমটা কখনোই করবি না। ওরা হলো জুনিয়র, আর এখানে আকাশও আছে। ওখানে তোর যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুই এখানেই বসে থাক আর বাইরের প্রকৃতি দেখতে থাক। সাদিয়ার ইচ্ছে ছিল আকাশের কাছে এসে আকাশের সঙ্গে বসে গল্প করার, কিন্তু সেটা নীলার জন্য হয়ে উঠল না। সাদিয়া আর কি করবে? তখন সাদিয়া ইচ্ছে করেই আকাশকে মেসেজ দিল। আকাশ তখন বন্ধু বান্ধবের সঙ্গে এনজয় করতে ব্যস্ত, আর তখন মেসেজটা পেয়ে আকাশ তখন মোবাইলটা বের করলো। মোবাইলটা বের করার পরে দেখতে পারলো সাদিয়ার মেসেজে যেন হাতে চাঁদ পেয়েছে এরকম একটা অবস্থা। সাদিয়া তখন বলতে শুরু করলো, কিরে এরকম করে নাচিস কেন? দেখতে তো বাদরের মতো দেখা যাচ্ছে, চুপচাপ বসে থাকতে পারিস না? এখন লাফালে পরে যদি ব্যথা পাস তখন কি হবে? আমাকে নিয়ে মনে হয় তোমার অনেক চিন্তা, আর চিন্তা হবেই বা না কেন? কারণ আমি যে তোমার আর 10টা না 5টা না, একটা মাত্র জুনিয়র বর। তোর কি এইসব বাজে কথা ছাড়া আর কোনো কথা নেই? চুপচাপ থাকতে পারিস না? একটু শোন, ওখানে গিয়ে আমাকে একটু কক্সবাজারের বাইরে নিয়ে যাবি, আমার অনেক ইচ্ছা। এটা মনে হয় কখনোই সম্ভব না, কারণ ওখানে স্যারেরা সবসময় দায়িত্বে থাকবে। আর কক্সবাজারের বাইরে মানে মেয়ে কক্সবাজার ছেড়ে আবার কোথায় যেতে চাচ্ছ? আরে তেমন কোথাও না, ওই যে স্পিড বোর্ডে অন্য একটা দ্বীপে আছে না, ওই দ্বীপে শুটকি মল। ওই শুটকি মল আমার দেখতে অনেক ইচ্ছা। অনলাইনে প্রায়ই দেখি বিজ্ঞাপন যে ওখানে নাকি মানুষের জীবনযাপন অন্যরকম, তাই দেখতে চাইছিলাম। ও আচ্ছা ঠিক আছে, সময় পেলে নিয়ে যাব, আর না হলে ভিডিও করে এনে দেব, তখন এখানে দেখবে। আর এমনিতেও ওই জায়গাটা অনেক বেশি দুর্গম পরিবেশে হয়ে গেলে আবার সমস্যা। তুই আছিস না, তোর সঙ্গে কি আর কোনো ঝামেলা হবে? আমাকে নিয়ে যাবি আর প্রোটেকশন দিয়ে নিয়ে আসবি, ঠিক আছে? তাই কোনো চিন্তা করি না। এরকম দুনিয়াতে পরের উপর এত ভরসা করতে নেই। আমি হয়তো তোমার ক্ষতিও করতে পারি ওখানে গিয়ে। বিশ্বাস কি আছে? কারণ তোকে আমি বিশ্বাস করি। বিশ্বাস করি কেন বলতো? তুই আবার অন্য কিছু ভেবে নিস না। তোকে আমি বিশ্বাস করি, তুই আমার কখনো কোনোদিন ক্ষতি করবি না। যাক, এই কথাটা শুনে নিজেকে একটু অন্যরকম মনে হচ্ছে। আর একটা কথা, ওখানে গিয়ে কিন্তু তুমি অন্য কোনো জায়গায় আমার কথা ছাড়া যাবে না, কারণ ওখানে অনেক ছেলে থাকবে তোমার পেছনে তোমার ক্ষতি করতে চেষ্টা করবে। এভাবে আকাশ এবং সাদিয়া দুজনে মিলেই কথা বলতে শুরু করলো। আর কথা বলতে বলতে কবে যে সময়টা কেটে গেল সেটা বুঝতেই পারলো না। দুজনে মিলেই বেশ ভালো একটা সময় কাটিয়েছে। আকাশ কথা বলতে বলতে কখন সে বাসের মধ্যে ঘুমিয়ে গেল তখন বুঝতেই পারলো না। আর এদিকে সাদিয়া দেখতে পারলেও নীলা জানালার পাশেই এখন হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছে। আর তখন সাদিয়া পিছনে চলে আসলো। আর পিছনে আসার পরে কখন আকাশকে দেখে তার ইচ্ছে করছে বুকে জড়িয়ে ঘুমিয়ে থাকতে, কিন্তু সেটা তো আর সম্ভব না। আর তখন সাদিয়া গায়ের উপর একটা চাদর দিয়ে দেয়, আর তখন ওখান থেকে এসে সোজা নীলার পাশে বসে পড়ল। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর বাস সকাল 8টার দিকে কক্সবাজার ডলফিন মোড়ে এসে পৌঁছলো। আর ওখান থেকে সোজা হোটেলে সবাই চলে আসলো। আর হোটেলে খাওয়া দাওয়া শেষ করার পরে তখন সকলেই ঘুমিয়ে গেল। এদিকে যখন পুরো রাস্তা মোটামুটি আকাশ এবং সাদিয়া ঘুমিয়ে এসেছে, তার জন্য তেমন একটা ঘুমানো প্রয়োজন নেই এখন। আর তখন সাদিয়া আকাশকে কল দিল, আর আকাশ এদিকে সাদিয়ার কল পেয়ে পুরো অন্য রকম অনুভূতি হচ্ছে, কারণ সাদিয়া নিজে থেকেই এসব কিছু করছে। তার মানে সাদিয়ার মনে আকাশের জন্য। সাদিয়া তখন কল দিয়ে আকাশকে বলতে শুরু করলো, কিরে তুই কি এখন ঘুমাবি নাকি একটু বাইরে বের হবি? আসলে আমি একটু বাইরে বের হতে চেয়েছিলাম।
আমার আর হোটেলে থাকতে মন চাইছে না। একটু বাইরে ঘোরাফেরা করলে হয়তো ভালো লাগতো। বাসে তো মোটামুটি ভালোই ঘুমিয়েছি। না, আমি এখন ঘুমাবো না। ঠিক আছে, তুমি বের হও। আমি বের হচ্ছি এখনই রুম থেকে। আর অবশ্যই ছাতা নিয়ে বের হবে, বাইরে মনে হয় অনেক রোদ। সাদিয়া তখন কল কেটে দেয়, আর কল কেটে দেওয়ার পরে আকাশের কথায় ছাতা নিয়ে বের হয়। আর এদিকে আকাশ বের হয়ে সাদিয়ার কাছাকাছি আসলো। সাদিয়ার কাছাকাছি আসার পরে দুজনে মিলে সমুদ্রের পাড়ে যেতে শুরু করলো। আর যেহেতু একটা ছাতা, তার জন্য সাদিয়ার ছাতার নিচে আকাশ যাচ্ছে। আকাশ তখন বলতে শুরু করলো, কেউ যে আমার জন্য এতটা চিন্তা ভাবনা করে সেটা তো আমার জানা ছিল না। আমি ঘুমিয়ে গেলে কেউ আমার উপর চাদর দিয়ে যায়, এটা কি কেউ জানে না? কে তোর গায়ে চাদর দিয়ে যাচ্ছে? আবার তুই এইসব কি আবোল তাবোল কথা বলছিস? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। যা বলা সরাসরি বল। আমি যেটা বলতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। আর কথা হলো, দেখতে পারছো সমুদ্র কতটা সুন্দর দেখতে তোমার মতো। তুই কি আমাকে পাম দিচ্ছিস নাকি আমার সত্যিই প্রশংসা করছিস বুঝতে পারছি না। আর চাদরটা তোর কাছে রেখে দে, এটা যেন নীলা দেখতে না পারে। এটাই বুঝতে পারি না তুমি আমার বোনকে এত ভয় পাও কেন? তোমরা না দুজনে বান্ধবী? নীলা আপু যেটা বলে তুমি সেটাই শোনো। নীলা আপুর উপর কোনো কথা বলো না কেন? এটার উত্তর তুই আমার কাছে পাবি না। আর আমি কাউকে ভয় পাই না। আমি কেন ওর উপর কথা বলি না সেটা তুই যদি বুঝতি তাহলে আর এই প্রশ্নটা আমাকে করতি না। আকাশ তখন সাদিয়ার হাত ধরতে চাইলেও কিন্তু আকাশ ধরতে গিয়েও ধরতে পারল না। আকাশ নিচে থেকেই তার হাত সরিয়ে নিয়েছে। আর এই কাণ্ড দেখে সাদিয়া অনেকটা হাসি আটকে রাখতে পারছে না। সাদিয়া এদিকে মনে মনে হেসেই যাচ্ছে। পরে দুজনে মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে তখন আকাশ দেখতে পারল দূরেই আইসক্রিম বিক্রি করছেন। আর তখন আকাশ আইসক্রিম কেনার জন্যে একটু দূরে চলে আসলো। আর আইসক্রিম কেনার পরে তখন দেখতে পারলো সাদিয়াকে ঘিরে রয়েছে কয়েকটা ছেলে। আর ছেলেগুলো সাদিয়ার সঙ্গে অসভ্যতম করছে। আর এটা দেখার পর তাড়াতাড়ি করে এগিয়ে আসলো সাদিয়ার কাছে। সাদিয়ার কাছে আসার পরে তখন ছেলেগুলো সাদিয়াকে দেখে বলতে লাগলো, কিরে, এর মধ্যে দেখি তোর আবার বয়ফ্রেন্ড চলে এসেছে। আমাদের সঙ্গে লড়াই করার জন্য এই ছেলে তোকে বলছি। এমনিতেই তুই দেখতে বাচ্চা বাচ্চা। এখান থেকে চুপচাপ চলে যা, না হলে মেরে এখানেই পুঁতে রাখবো। মেয়েটাকে আমাদেরকে ভোগ করতে দে, তোকে সুযোগ দেওয়া হবে। আমি আমার মালকে কাউকে ছুতে দেই না। যদি ওকে ছুঁয়ে করে দেখাতে পারিস তাহলে আমি নিজে থেকে এখান থেকে চলে যাব। তখন যা করার করিস, না হলে এটা শুধুই আমার ব্যক্তিগত মাল। শুধু শুধু আমাদের সঙ্গে কেন ঝামেলা করতে যাচ্ছিস? তুই বাঁচতে পারবি না রে। তোকে দেখে অনেকটা মায়া হচ্ছে, কিন্তু তুই আমাদের সঙ্গে লাগতে চাচ্ছিস। তুই ভাবতে পারছিস না আমরা তোর কি করতে পারি। আমি কারোর সঙ্গে নিজে থেকে লাগতে চাই না। আর কেউ যদি আমার সঙ্গে লাগতে আসে তাহলে তাকে আবার ছেড়েও দেই না। তোদের জীবন বাঁচাতে চাইলে এখান থেকে চলে যা, না হলে এমন মাইট দিব আর কখনো উঠে দাঁড়াতে পারবি না। সারা জীবন হাসপাতালের বেডে শুয়ে থাকবি আর বুড়া বুড়া নার্সগুলোকে দেখবি। আরে রকি, তুই কার প্রসঙ্গে কি কথা বলছিস? শালাকে মেরে দে, আর শালাকে মেরে দিয়ে ওই মেয়েটাকে আমরা তুলে নিয়ে যাই আমার আস্তানায়, আর ওখানে গিয়ে মেয়েটাকে ভোগ করব। তখনই কয়েকটা ছেলে আকাশের দিকে এগিয়ে আসলো। আর আকাশের দিকে এগিয়ে আসার পরে তখন আকাশকে মারতে শুরু করলো। আর আকাশও তাদেরকে মারতে শুরু করলো, কিন্তু ওর আগের সঙ্গে পারলো না। আকাশ ওদেরকে মারতে মারতে বড় আধমরা করে ফেলেছে। আর শেষ পর্যন্ত ওরা পালিয়ে চলে গেছে। চারজনের সঙ্গে একাই ফাইটিং করেছে আকাশ। আর হঠাৎ করেই সাদিয়া খেয়াল করলো আকাশের হাত থেকে রক্ত পড়ছে।
ছেলেগুলোর হাতে ছুরি ছিল, আর যার কারণেই আকাশের হাতের মধ্যে লেগে যায়। আর তখন সাদিয়া তাড়াতাড়ি করে তার ওড়না ছিঁড়ে তার হাতের মধ্যে বেঁধে দিল। আকাশের হাতের মধ্যে বেঁধে দেওয়ার সময় আকাশ অপলক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়েছিল, যেন চোখ ফেরাতে পারছে না। ভীষণভাবে চোখের মায়ায় পড়ে গেছে আকাশ। আর তখন সাদিয়া কোনো কথা না বলেই কান্না করতে করতে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর আকাশকে জড়িয়ে ধরে সাদিয়া বলতে লাগলো, কেন শুধু শুধু ওদের সঙ্গে লাগতে গিয়েছিলি? তোর যদি কিছু হয়ে যেত, এর চেয়ে যদি বেশি কিছু হয়ে যেত, তখন আমি নিজেকে কি করে সামলাতাম? তুই বুঝতে পারছিস না কেন? কি বুঝবো? তুমি যদি আমাকে কোনো কিছু না বলো তাহলে আমি কি বুঝবো? সে অনেক দিন ধরেই তো পেছনে পড়ে আছি, একটু তো কোনো কিছু বললে না। যাই কিছু বলে না কেন, তুই যেটা বলছিস আমি তো সেই কাজটাই করি নাকি? বিকালবেলা ছাদে আসতে বলিস, প্রতিদিন আমি তো আসি নাকি? এটা কি তোর বোঝা উচিত না যে আমি কি চাই তোর কাছে? কেন? আপনি সিনিয়র মানুষ, আপনি নিজে আগে বলতে পারেন না আপনি কি চান? আর আমার জন্য আপনার এত চিন্তা কিসের শুনি? আমি যে তোকে ভীষণ ভীষণ ভালোবাসি, কখনো ভয়ের কারণে বলতে পারিনি। কারণ আমার আর নীলার সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, সেই কারণে আমি তোকে সব সময় দূরে দূরে রাখার চেষ্টা করতাম। কিন্তু মন তো কখনোই মানতে চাইতো না। মন তো সব সময় তোর কাছে আসার জন্য বাহানা করতাম, কিন্তু অনেক কষ্টে নিজেকে মানিয়ে রাখতাম। চল। আকাশ যখন শক্ত করে সাদিয়াকে জড়িয়ে ধরলো, আর তখন সাদিয়া সকলের কথা ভেবে কিছুটা লজ্জা পেয়ে গেল। তারপর দুজনে মিলেই চলে আসলো একটা জায়গায়। আর সাদিয়া পাথরের উপর বসার পরে সাদিয়ার কোলে মাথা রেখে শুয়ে আছে আকাশ। শুয়ে শুয়ে সমুদ্রের ঢেউগুলো উপভোগ করছে। আর তখন সাদিয়া তাকে বলতে লাগলো, কিরে, তোর না হাত ব্যথা করছে? তাহলে হোটেলে চল, ট্যাবলেট খাবি। না হলে তো হাতের ব্যথায় থাকতে পারবি না। এমনিতেই অনেকটা হাত কেটে গেছে, আর একটু হলে কি হতো বুঝতে পারছিলি? না, এখন আমি যাব না। আর এখন আমার এখানে ভালো লাগছে। আচ্ছা, এখনো কি তুই তুই করে বলার অভ্যাসটা যাবে না, নাকি এই তুই তুই শুনতে আর ভালো লাগছে না আমার? যেদিন আমাকে বিয়ে করে তোর বাড়িতে নিয়ে যাবি, সেই দিন থেকে তুমি করে বলবো। আপাতত এই তুই বলে ডাকা কখনোই বন্ধ হবে না। কি বলো? তুমি উল্টাপাল্টা কথা বলো কেন? তুমি কি মেয়ে নাকি যে আমাকে তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবো? উল্টো আমি তো তোমার কাছে নিয়ে বিয়ে বসে তোমার বাড়িতে যাব, কারণ তুমি তো মেয়ে নাও, তুমি একটা ছেলে, তাই তো? এসব ফাজলামো মার্কা কথা বলাটা তোর স্বভাব হয়ে গেছে, তাই না? সিরিয়াস কথার মাঝে যে এইসব ফাজলামো কথা বলেই তখনই মেজাজ খারাপ হয়ে যায়। শয়তান একটা! আমি ছেলে, এটা কোন দিক দিয়ে মনে হয়? তুমি যে একটা মেয়ে সেটা কোন দিক দিয়ে মনে হয়? মেয়েদের যা কিছু আছে সেটা তো এখন পর্যন্ত কোনো কিছু দেখতে পারলাম না, তাহলে কি করে বলি যে তুমি একটা মেয়ে? এত কিছু দেখা লাগবে না, ঠিক আছে? আমি ছেলে, এবার খুশি? এখন চল, আমার খুব খিদে পেয়েছে। খেতে হবে তো নাকি? এই তুমি কি পাগল যে তুমি এখন খাবে? তুমি না সকালবেলা সবার সঙ্গে খাওয়া দাওয়া করলে, তারপর তারপর আবার আইসক্রিম এনে দিলাম, আইসক্রিম খেলে, আর এখন আবার কিসের খাওয়া দাওয়া? জানি না, আমার এমনিতেই কয়েকদিন ধরে বেশি বেশি খেতে ইচ্ছে করছে। জানি না পেটের মধ্যে কি হয়েছে, বেশি বেশি খাওয়া লাগতেছে। আসলে এটাই তো সমস্যা, কারণ পরিসংখ্যানের স্টুডেন্টরা একটু বেশি খাওয়া দাওয়া করে, কারণ ওদের মাথায় তো অনেক বেশি টেনশন, সেই কারণে বেশি বেশি খাওয়া দাওয়া করে। প্লিজ এখান থেকে চল না, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। তোর হাতের ব্যথায় ভালো করে ব্যান্ডেজ করতে হবে। প্লিজ চল। আর না, আর এইভাবে কোলে শুয়ে থাকলে মানুষ কি বলবে? এখানে মানুষ কোথায় দেখতে পারলে? এখানে তো কোথাও কেউ নেই, আশেপাশে কেউ দেখা যাচ্ছে না, তা এত লজ্জা পাওয়ার কি আছে? আর আমার হাতের ব্যথা লেগেছে, তোমার নয়। এমনিতেই ব্যথা কমে গেছে, তুমি বেঁধে দিয়েছো না? এভাবে দুজন মিলে কথা বলতে শুরু করলো। আর এভাবে কতটা সময় পার হয়ে গেল বুঝতেই পারলো না। আর দুপুর বেলায় তারা হোটেলে ফিরে আসলো। আর হোটেলে এসে সকলের সঙ্গে খাওয়া দাওয়া করলো। আর তারপর দুজনেই ঘুমিয়ে পড়লো। বিকাল বেলা
ঘুম থেকে উঠে যথারীতি সকলেই মিলে ঘুরতে বের হলো। আর সবার সঙ্গে ঘোরাফেরা শেষ করার পরে তখন সন্ধ্যার সময় সকলেই হোটেলে এসে বেশ ভালোই এনজয় করতে লাগলো। মোটামুটি সিনিয়ররা সকলেই ডান্স করছেন আর সবাই মিলে হাততালি দিচ্ছে। এরকম একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে ছাত্র ছাত্রীদের মধ্য থেকে। হবেন এখানে স্যার নেই, না থাকারই কথা। আকাশ দেখতে পারল সাদিয়া একপাশে দাঁড়িয়ে আছে আর তার দিকেই লক্ষ্য করছে। আর সাদিয়া কিছুক্ষণের মধ্যেই অন্যরকম হয়ে গেল। অন্যরকম বলতে সাদিয়া কিছুটা রাগের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আর তখন সাদিয়া আকাশের মোবাইলে মেসেজ পাঠালো। অন্য মেয়েদেরকে দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই না? অন্য মেয়েদেরকে দেখার খুব শখ তোর। অন্য মেয়েদের সবকিছু দেখতে তোর অনেক বেশি ভালো লাগে, তাই না ফাজিল? আজকে তোকে আমি খালি জায়গায় পাই, তারপরে আমি বুঝাবো। মেসেজটা ছিল, কিন্তু আকাশ বন্ধু বান্ধবের সঙ্গে এনজয় করাতে মেসেজ দেখতে পারল না। আর এভাবেই বেশ অনেকক্ষণ সময় পার হয়ে গেল। আর অনেকটা সময় সাদিয়ার আগে তার রুমে চলে গেল। আর রুমে যাওয়ার পরে একা একাই মেয়েটা কান্না করছে। মেয়েটা একটু সরল স্বভাবের, এসব কিছু কখনোই সহ্য করতে পারে না। আর তখনই নীলা রুমে আসার পরে তখন সাদিয়ার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করতে লাগলো, কি রে, তোর আবার কি হয়েছে? তোকে না দেখলাম তুই মাত্র ওখানে ছিলি পার্টিতে, তারপর আবার এখন হঠাৎ করে রুমে চলে আসলি, তারপর আবার বালিশের মুখ গুজে কান্না করছিস। আমাকে এখন ডিস্টার্ব করিস না। আচ্ছা এটা বল, আমি কি দেখতে সুন্দর না? আমাকে দেখতে কি মেয়েদের মতো লাগে না? তবুও কেন আমার সঙ্গে এমনটা হয়? আরে কি সব পাগলের মতো উল্টাপাল্টা কথা বলছিস? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আর তুই দেখতে সুন্দর না, কে বলেছে তোকে সুন্দর না? এটা আমার থেকেও বেশ অনেক সুন্দর বলেই তো তোর সঙ্গে এই সবাই রিলেশনে যেতে চাই। আমার মনে হয় আমি দেখতে ভালো না, আমি দেখতে সুন্দর নই, তার জন্যই আমার সঙ্গেই এমনটা হয়। ও আমাকে কেন বুঝতে পারছে না? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তুই তো আমাকে কোনো কিছুই বলিস না, তাহলে আমি কি করে বুঝবো এসব কথা? তুই আমাকে সব কিছু খুলে বল প্লিজ। আমি যে আকাশকে নিজের চাইতে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। সে কেন অন্য মেয়েদের সঙ্গে কথা বলবে, অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকবে? আমি যে এগুলো সহ্য করতে পারি না। ওকে এগুলো জানে? কি বলছিস? তুই কি পাগল হয়ে গেলি? ও তোর থেকে অনেক জুনিয়র, তুই কি করে ওকে ভালোবাসতে পারিস? এটা না হয়, এটা এই সমাজ কখনোই মেনে নেবে না। মানুষজন খারাপ কথা বলবে, তোকেই খারাপ কথা বলবে। মানুষ কি বলবে সেটা নিয়ে আমি পরোয়া করি না। আমি যাকে ভালোবাসি তাকেই আমি বিয়ে করব, না হলে আমি আমার নিজেকে শেষ করে দিব। কারণ যার জন্য বেঁচে থাকবো সেই তো আমার হবে না। দেখ, তুই এগুলো ঠিক করছিস না। তুই জীবনে অনেক বড় ভুল করবি। দেখ, এটা হয় না। জুনিয়র ছেলেকে কখনোই ভালোবাসা চায় না। আর এই সম্পর্ক কখনোই মানুষ ভালো চোখে দেখবে না। আমি আর তুই ঠিক থাকলে তো হবে না। আমরা তো এই সমাজে বসবাস করি, তাই না? কিন্তু এই সমাজটা কে তৈরি করেছেন? এই সমাজের যে নিয়ম কানুন, এগুলো তো আমরাই তৈরি করেছি। কেন একটা সিনিয়র মেয়ে জুনিয়র ছেলেকে বিয়ে করতে পারবে না? তারা যদি সুখে থাকতে পারে তাহলে তো এই সমাজের কোনো কিছু যায় আসে না, তাই না? ওরা যদি খারাপ থাকে তাহলে তো এমন তো নয় যে সমাজের লোকেরা এসে সব কিছু ঠিক করে দেবে। তাহলে কেন তুই তা আপত্তি করছিস? তোর কি আমাকে পছন্দ না? দেখ, তোকে আমার অনেক বেশি পছন্দ, এটা তুই ভালো করেই জানিস। সেই ছোটবেলা থেকে আমাদের বন্ধুত্ব। আর তুই যদি আমার ভাইয়ের বউ হয়ে যাস তাহলে আমার চেয়ে খুশি মনে হয় না আর কেউ হবে। কিন্তু তাই বলে একটা জুনিয়র ছেলেকে বিয়ে করবি তুই? আর কারো উপর আবার তোকে মানুষজন অনেক কথা শোনাবে। এটা কি ঠিক হবে বল? আমি কোনো কিছু শুনতে চাই না। আমি শুধুমাত্র আকাশকে চাই। আকাশকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি আমার নিজেকে শেষ করে দিব। আমার লাইফে আমার কোনো কিছুই চাই না, শুধুমাত্র আকাশকে চাই। আকাশের সঙ্গে আমি থাকতে পারলেই হবে, আর কোনো কিছু লাগবে না। আমার ধন সম্পদ কোনো কিছুই চাই না।
আচ্ছা তুই একটা কথা চিন্তা কর, তোকে তো এখনই বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে। যে কোনো সময় তোর বিয়ে ঠিক হয়ে যেতে পারে, আর তোর বিয়েটাও হয়ে যেতে পারে। কিন্তু আকাশকে কি এখন বিয়ে করানো যাবে তুই বল? মা বাবা কি বিয়ে করাতে পারবে আকাশকে? চালু করাবার আমি তার বড় বোন, আমাকে বিয়ে না দিয়ে পরে বিয়ে করতে পারে। তুই সিচুয়েশনটা বুঝতে চেষ্টা করছিস কি? আমি এত কিছু বুঝতে চাই না। আমি যেটা ভালো মনে করি আমি সেটাই করব। প্লিজ তুই করিস না। আমি আকাশকে ছাড়া বাঁচবো না। আমি আকাশকে ছাড়া মরে যাব। ওকে আমার কাছে নেবে প্লিজ। ঠিক আছে, আমি দেখছি এখন কি করা যায়। তবুও প্লিজ অন্তত পক্ষে এভাবে কান্না করিস না। এভাবে কান্না করলে মানুষ কি বলবে? আমরা এখানে শিক্ষা সফরে এসেছি, এটা মনে রাখিস। এখানে অনেক স্যার ম্যাডাম রয়েছে। নীলা এই কথা বলার পরে বাহিরে চলে যায় আর এদিকে সাদিয়া কান্না করতে থাকে। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করলো, কিন্তু সাদিয়া কোনো কিছু খেলো না। সাদিয়া না খেয়ে শুয়ে আছে। আর তখন সাদিয়া আবারও আকাশকে একটা মেসেজ করলো ব্যালকনিতে আসার জন্যে। রুমের বাহিরে আর একটা সুন্দর ব্যালকনি আছে, আর ওখানে সাদিয়া এসে দাঁড়িয়ে আছে। আর তখন আকাশ চলে আসলো। আকাশের সেখানে আসার পরেই সাদিয়া অনেকগুলো থাপ্পড় দেয় আকাশকে। আকাশ কোনো কিছু বুঝতে পারলো না। এখন গালে হাত দিয়ে সাদিয়ার দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোয় সে সাদিয়ার মতো পড়ছে, আর এটা দেখা যাচ্ছে। সাদিয়া অনেক বেশি রেগে আছে এবং চোখগুলো অনেক লাল হয়ে আছে। আকাশ বুঝতে পারছে যে সাদিয়া কান্না করেছে, আর সেই কারণেই তার চোখ লাল হয়ে আছে। না হলে লাল হয়ে থাকার কোনো কথা না। আর তখন সাদিয়া আকাশকে রাগী কণ্ঠে বলতে শুরু করে, আমি তো তোকে আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি, তবুও তুই কেন অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকিস? অন্য মেয়েদের ডান্স করা দেখবি, আমাকে কি তোর পছন্দ নয়? তুই আমাকে বলতে আমি তোকে নিজের ডান্স করে দেখাতাম দরজা বন্ধ করে। তবুও প্লিজ কেন তুই অন্য মেয়েদের দিকে তাকাবি? আমাকে কি তোর পছন্দ হয় না? আরে তুমি এই কারণে আমার উপর রেগে আছো, আর এই কারণে তুমি এত কান্না করেছো। এই জন্যই তো বলি আপু আমাকে শুধু শুধু বকাঝকা করছে। কেন? আমি নাকি লুচু হয়ে গেছি? এরকম টাইপের আরো অনেক বেশি কথা বলেছে আপু। আমারও কোনো মাথায় কিছুই ঢুকছিল না। শোনো, জাস্ট এনজয় করছিলাম। আমি কোনো মেয়েদের দিকে তাকাইনি। আমি আমার ছেলে বন্ধুদের সঙ্গেই তো কথা বলছিলাম, আর ওদের সঙ্গে ড্যান্স করছিলাম। আমি অন্য মেয়েদের ড্যান্স কেন দেখতে যাব? আমার তো এরকম একটা পাগলি সিনিয়র বউ আছেই। কি ব্যাপার, তোর কি হয়েছে? তোর যদি ঘুমানোর মন চায় তাহলে তুই একা ঘুমিয়ে পড়। আমি একটু পরে আসছি, বুঝতে পারছিস? তুই কেন শুধু শুধু আমাকে এরকম বাধা দিচ্ছিস? আরে তুমি কি বলছো? আমি তো তোমাকে আমার নিজের চাইতে অনেক বেশি ভালোবাসি, আর তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? সত্যি বলছি, এই যে দেখো, তোমার মাথা ছুঁয়ে কসম কাটছি, আমি অন্য মেয়েদের দিকে খারাপ চোখে তাকাইনি। আমি এমনি বন্ধু বান্ধবের সঙ্গে ফাইজলামো করতেছিলাম। সাদিয়া তখন কোনো কথা ছাড়াই আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর এটাই আকাশের কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ যে মানুষটা শাসন করতে পারে ওই মানুষটা আবার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে পারে। আর সাদিয়া জড়িয়ে ধরে আছে। আর তখনই নীলা চলে আসে। এখানে নীলা আসার পরেই আকাশ ছাড়তে চাইছে, কিন্তু ছাড়তে পারছে না। আর তখন নীলা এসে সাদিয়াকে নিয়ে যায় টানতে টানতে। আর ওরা রুমে যাওয়ার পরে তখন নীলা সাদিয়াকে বলতে লাগলো, তুই কি পাগল হয়ে গেলি? সব কিছু তুই বুঝেও না বুঝার ভান করে আছিস। তুই কি বাচ্চা মেয়ে যে তোকে সব কিছু বুঝিয়ে দিতে হবে? এটা একটা হোটেল, এটা তো বুঝতে হবে। আর এখানে আমরা কি করতে এসেছি? শিক্ষা সফরে এসেছি, আর ও তোর হাজবেন্ড নয়। এখন এটা তোর বুঝতে হবে। আমি তো ওর সঙ্গে এমন কোনো কিছু করছি না যাতে মানুষের খারাপ কথা বলবে। এমনিতে ভালোবাসি, আর আমিও ওর সঙ্গে ব্যক্তিগত কথা বলছিলাম। আমার মনে হচ্ছে তুই ইদানিং পাগল হয়ে গেছিস, কারণ আমার কাছে এটাই মনে হচ্ছে। না হলে তোর মতো একজন সিনসিয়ারলি একটা মেয়ে কি করে এরকম পাগলামি করতে পারে? দেখ ভাই, আমি বাসায় গিয়ে তোদের কথা বলবো, কিন্তু তবুও তো আমাকে সময় দিবি। সত্যি বলছিস তো? বাসায় গিয়ে
কথা বলবি? জানিস ও সব কিছু না বলেছে, আর আমি জানি ও এরকম কোনো কিছুই করতে পারবে না। আমি জানি ও কতটা আমাকে ভালোবাসে। হাই রে, প্রেমে পড়লে যে মানুষ কত কিছু বলতে পারে। তুই না বললি যে অন্য মেয়েদের দিকে তাকিয়েছিল, আবার তুই এখন বলছিস ও তাকিয়েছিল না। ও শুধু তোকেই ভালোবাসে। তুই কি কখনো ভালোবেসেছিস? তাহলে তুই কি করে বুঝবি এসবের কথা? তুই তো আছিস যে বিয়ের পর স্বামীকে ভালোবাসবে, এক কথায় পড়ে আছিস। এগুলো ভালোবাসা, তুই বুঝবি না। তারপর দুজনেই ঘুমিয়ে গেল। আর এভাবেই কেটে গেল 2টা দিন। আর ওরা যথারীতি ঢাকায় ফিরে আসলো। ফিরে আসার পরে তখন একদিন রাতের বেলা নীলা, আকাশ এবং তার মা বাবা মিলে সকলেই খাওয়া দাওয়া করছিল টেবিলে। আর তখনই নীলা তার বাবাকে বলতে লাগলো, বাবা, আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাইছিলাম, আর কি আকাশের ব্যাপারে। আকাশ এবং আমার বান্ধবী, তুমি সাদিয়াকে চেনো, তাদের মধ্যে রিলেশন চলছে। সাদিয়া কোনোভাবেই মানতে চাইছে না, ওদের বিয়ের ব্যবস্থা করতে হবে। নীলা, তুই এসব কি কথা বলছিস? তোর সামনের মাসে বিয়ে, তোর বিয়ে ঠিক করেছি, আর তুই এখন বলছিস তোর ছোট ভাই তার বিয়ের কথা। ও কি কোনো চাকরি বাকরি করে নাকি যে ওর বিয়ের শাদী দিব আমি? বাবা, এখানে দুটি জীবনের প্রশ্ন। তুমি যদি ওদের বিয়েটা না মেনে নাও, তাহলে কিন্তু ওরা পালিয়ে যেতেও দ্বিধাবোধ করবে না। কারণ একদিকে সাদিয়া এমন একটা পাগলি মেয়ে, তারপর আবার তোমার ছেলের যে অবস্থা, দুইটাই পাগল। যেহেতু আকাশ এবং সাদিয়া দুজন দুজনকে ভালোবাসে, তাহলে তুমি আর অমত করো না, তুমিও রাজি হয়ে যাও। আর মেয়ের বিয়ের সামনের মাসে তো, কি হয়েছে, আকাশেরটা এই সপ্তাহে দিয়ে দাও। তোমার কারণে ছেলেটা এরকম আশকারা পেয়েছে, আমি এসবের মধ্যে নেই। আমার এসব সম্ভব হবে না কখনো। তার উপর আবার আকাশের থেকে অনেক বড়, 2-3 বছরের বড় হবে সাদিয়া। তাহলে এটা কিভাবে সম্ভব? বাবা, একটা কথা বুঝতে চেষ্টা করো। ওদের যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমাদের কি করে সমস্যা হবে? ওরা দুজনেই সারা জীবনের জন্য বুঝে শুনে সব কিছু করছে। তাহলে ওদের যদি সমস্যা না হয়, আমাদেরও তো কোনো সমস্যা হওয়ার কথা না। আর তোমরা তো এটাই চাও যে আমরা যেন সুখে থাকি, তাহলে এটা মেনে নিতে পারছো না কেন? দেখো, আমি সবকিছু মেনে নিতাম, কিন্তু ও তো এখন কোনো কিছু করছে না। আর বয়সটাই বা কেমন এটা বলো? ও তো মাত্র অনার্সে উঠেছে। বাবা, কিছুই করার নেই, যেটা হওয়ার সেটা হবে। আর তুমি অমত করো না তো। বাবা, তুমি আমার দিকে তাকিয়ে অন্ততপক্ষে আকাশ এবং সাদিয়ার বিয়েটা দিয়ে দাও। ঠিক আছে, আমি না হয় রাজি হয়ে গেলাম, কিন্তু সাদিয়ার মা বাবাকে আমাদের ছেলে আকাশের সঙ্গে বিয়ে দিতে রাজি হবে? কারণ একটা বেকার ছেলেকে কখনই মানুষ পছন্দ করে না। তার উপর আবার মেয়ে বিয়ে তো দূরের কথা। সেটা না হয় সাদিয়া নিজে ম্যানেজ করবে। আপাতত তুমি রাজি হয়ে যাও, বাকিটা দেখি আমি কি করা যায়। দেখতে পাচ্ছ তোমার ছেলে কেমন লাজুক হয়ে আছে এখন। আকাশ এখানে আর বসে না থেকে সোজা রুমে চলে আসলো। আর এদিকে সাদিয়া তখন তার মায়ের সঙ্গে কথা বলছিল। তার মাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তার মা বুঝলে কি হবে, কারণ তার মা সাদিয়ার বাবার উপর কোনো কথা বলতে পারে না। আর তবুও সাহস নিয়ে সাদিয়ার বাবার কাছে গেল। উনি পত্রিকা পড়ছিলেন। সাদিয়ার মা তখন সাদিয়ার বাবাকে বলতে শুরু করলো, তোমার সঙ্গে আমি একটু কথা বলতে চাইছিলাম। সেটা হলো, আমাদের মেয়ের বিয়ে যার সঙ্গে ঠিক করেছো, তার সঙ্গে বিয়েটা কি না দিলেই নয়? তোমার মেয়ে অন্য কাউকে ভালোবাসে, ও এই ছেলেকে বিয়ে করতে পারবে না। পাগলের মতো কথা বলতে তুমি। তোমার মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছি, এখন শুধু দিন তারিখ ঠিক করার পালা। আর এখন তুমি এসব কথা বলছো? আর ও কোন ছেলেকে ভালোবাসে? ছেলে কি করে? নীলার ভাই আকাশ। ছেলেটা খুব ভালো, আর দেখতে শুনতে তো ভালোই। আর ওরা যেহেতু দুজন দুজনকে ভালোবাসে, তাহলে তুমি আর অমত করো না। এটা বললেই হবে তোমার মেয়ে একটা বেকার ছেলেকে ভালোবাসে? তার ছেলেটা তার থেকে যে বয়সে ছোট, সেটাকে সে ভুলে গেছে। এসব ভালোবাসার কাছে শেষ পর্যন্ত আমার মেয়েটাকে একটা বেকার ছেলের হাতে তুলে দেব? এটা কখনই হতে পারে না। তুমি তোমার মেয়েকে সব ভুলে যেতে বলো। আর আমি যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছি, ওর বিয়ে খুব তাড়াতাড়ি দেওয়ার চিন্তা ভাবনা করছি। 2-3 দিনের মধ্যে আমি বিয়ে দিব। বাবা, আমি আকাশকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তুমি এই বিয়েটা ক্যান্সেল করে দাও। আমি এই ছেলেকে মরে গেলেও বিয়ে করব না। আজকে থেকে তোর ভার্সিটিতে যাওয়া বন্ধ। তুই রুমের বাইরে যেতে পারবি না, তোর কোথাও যাওয়া লাগবে না। আর ওই ছেলেকে তো ভুলে যা। ওই ছেলের সঙ্গে তোর বিয়ে দিব না। আমি যেটা সঙ্গে ঠিক করেছি, ভেবেছিলাম কদিন পরে বিয়েটা দিব।
পরীক্ষার পর। কিন্তু তোর জন্য আর এটা হলো না। আমি 2 দিনের মধ্যেই বিয়ের ব্যবস্থা করছি। প্লিজ বাবা, তুমি আমার সঙ্গে এমনটা করতে পারো না। বাবা প্লিজ, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি আকাশকে ছাড়া বাঁচবো না, আমি আকাশকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। প্লিজ বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো। তারপর সাদিয়ার বাবা আফজাল সাহেব তখন সাদিয়াকে নিয়ে একটা রুমের মধ্যে আটকে রাখে এবং ছেলে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে শুরু করলো। আর কথা বলার সময় সাদিয়ার বিয়ে কালকেই ঠিক করা হয়েছে। ছেলে বাড়ির লোকজন কালকেই বিয়ে করতে রাজি হয়ে গেছে। ছেলের মা বাবা কালকেই তাদের ছেলেকে নিয়ে এ বাড়িতে আসবে এবং সাদিয়াকে নিয়ে চলে যাবে, এমনটাই সিদ্ধান্ত হয়েছে। আর এদিকে সাদিয়া চিৎকার করছে, কান্না করছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না আর কাজ হবে না, কারণ আফজাল সাহেব যেটা ঠিক করে সেটাই হয়ে যায়। তার উপরে কথা বলার মানুষ এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। আর এদিকে আকাশের মা বাবা আকাশের বিয়ের কথা বলার জন্যে আফজাল সাহেবের বাসায় চলে আসলো। বাসায় আসার পরে তখন কলিং বেল দিল, আর কলিং বেল দেওয়ার পরেই আফজাল সাহেব করে দেখতে পারল আকাশের মা বাবা এসেছে। তার সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিল, কথা বলল না। আর অপমান বোধ করে আকাশের বাবা এবং মা দুজনেই চলে গেল। এদিকে সাদিয়ার মা সাদিয়াকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। আর সাদিয়া চিৎকার করে কান্না করছে, কিন্তু নিজেকে বোঝাতে পারছে না। এদিকে আকাশ কি করবে চিন্তা করছে, কিন্তু কোনো কিছুই মাথায় আসছে না এমন পরিস্থিতিতে। এদিকে সাদিয়া এমন একটা কাজ করে বসবে যে কাজটা করার জন্য মোটেও ভাবতেই পারছিল না তার বাবা আফজাল সাহেব। আফজাল সাহেব এখন রুমে গিয়ে দেখতে পারল সাদিয়া সুইসাইড করার জন্য চেষ্টা করেছে। সাদিয়ার হাত থেকে রক্ত পড়ছে। তাড়াতাড়ি করে সাদিয়াকে হাসপাতালে নিয়ে আসা হলো। সাদিয়া অজ্ঞান হয়ে গেছে, অনেক ব্লাড বেরিয়ে গেছে। হাসপাতালে নিয়ে আসার পরে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। আর ডাক্তার প্রায় 1 ঘন্টা অপারেশন করার পরে তখন বের হয়ে আসলো। আর বের হবার পরে ডাক্তার যেটা বলল সেটা শোনার পরে কিছুটা ভেঙে পড়লো আফজাল সাহেব। আর ডাক্তার বলল, আপনাকে আমি কিছু কথা বলি। রোগীর অবস্থা আগে শুনুন, তারপরে আমি আপনাকে কিছু কথা বলবো। রোগীর অবস্থাটা তেমন একটা ভালো নয়, অনেক ব্লাড বেরিয়ে গেছে। এই মুহূর্তে আমাদের ব্লাড ব্যাংকে বি পজিটিভ রক্ত নেই, তাই যেখান থেকে পারেন বি পজিটিভ রক্ত জোগাড় করেন। আর আমাদের সন্তানরা ভালো থাকবে, এটাই তো আমরা চাই। আপনার মেয়ে কী কারণে এটা করেছে এটা কিন্তু আমাদের আর বুঝতে বাকি নেই। কি হবে ওদেরকে বাধা দিয়ে? একসাথে থাকতে চাই, থাকতে দিন না, কি সমস্যা? হ্যাঁ ডাক্তার, আমিও ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। আজকে আমি এমন ভুল করেছি বলেই আমার মেয়ের এই অবস্থা। আমার মেয়ের জন্য শুধুমাত্র আমিই দায়ী, ওর এই অবস্থার জন্য শুধুমাত্র আমি। তার সেটা ঠিক আছে, আপনি আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। কিন্তু এখন যে ভুলটা করেছেন সেটা তো সংশোধন করা প্রয়োজন, তাই না? আপনি আপনার মেয়ে যেটা চায় সেটা দিয়ে দিন, তাহলে দেখবেন ওরাও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। আর আমরা সব সময় এটাই চাই যে আমাদের সন্তান যেন সব সময় ভালো থাকে। ভালো মানুষটাকে খুঁজে পাওয়ার মতো মন মানসিকতা তাদের হয়েছে, কারণ ওরা আর ছোট নয়। ছোটবেলায় আমরা তাদের ভুলগুলো ধরিয়ে দিতাম, কিন্তু এখন তো আর এগুলো সম্ভব না, কারণ ওরা এখন অ্যাডাল্ট হয়েছে, ওদের ব্যক্তিগত একটা লাইফ রয়েছে। আমরা জোর করে কোনো কিছু একটা চাপিয়ে দিতে পারি না, এটা অন্যায়, এটা আদিযুগ নেই। আমি অনেকবার বুঝিয়েছি, কিন্তু উনি আমার কোনো বোঝ নেননি। উনি আমাকে আরও অনেক কথা শুনিয়ে দিয়েছে। আজকে আমার মেয়েটার কোনো কিছু হয়ে গেলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। আজকে আপনার জন্য আমার মেয়ের এই অবস্থা হয়েছে। দেখুন, এখন তো আর এসব কথা বলে কোনো লাভ নেই। আপনারা তাড়াতাড়ি করে বি পজিটিভ রক্ত জোগাড় করুন যেখান থেকে পারেন, প্লিজ। ওর যত বন্ধু বান্ধব আছে সবাইকে কল দিন। এদিকে তখন সাদিয়ার মা নীলাকে কল দেয়। আর নীলাকে কল দেওয়ার পরে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। আর তখন নীলা আকাশকে নিয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে চলে আসলো। আর আকাশের রক্তের গ্রুপ সাদিয়ার সঙ্গে ম্যাচিং, তাই কোনো সমস্যা হলো না। আকাশ রক্ত দিয়ে দিল, আর রক্ত দেওয়ার পরে পাশের বেডে শুয়ে আছে আকাশ। আকাশ এক পাশ ফিরে শুধুমাত্র সাদিয়ার দিকেই তাকিয়ে আছে। মেয়েটার হাতের মধ্যে অনেক বড় ব্যান্ডেজ, এটা এত পাগলামি কেন করে?
আকাশ এগুলোই মনে মনে বলছিল। আর হঠাৎ করেই আকাশ উঠে সাদিয়ার কাছাকাছি এসে বসলো এবং তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আর হঠাৎ করেই সাদিয়ার জ্ঞান ফিরল। আর জ্ঞান ফেরার পরে তখন আকাশ তাড়াতাড়ি করে ডাক্তারকে ডাক দিল। আর ডাক্তার এসে চেক আপ করলো, এখন বিপদ মুক্ত। এখন ডাক্তার বলতে লাগলো, দেখুন, এখন তো উনি বিপদমুক্ত, তবে কিছুদিন রেস্টে থাকতে হবে, কারণ হাতের মধ্যে অনেক আঘাত লেগেছে। আর একটু হলেই রগ কেটে যেত, আর একবার যদি রগটা কেটেই যেত তাহলে জোড়া লাগানো অসম্ভব, এমনকি মৃত্যুও হতে পারত। আর সবচেয়ে বড় কথা, সম্ভবত রক্তটা না দেওয়া হলে তাহলে রোগীকে বাঁচানো অসম্ভব হয়ে যেত। আল্লাহ তাআলার অশেষ রহমতে উনি বেঁচে আছেন। আকাশ তখন নিজেকে সামলাতে না পেরে সাদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর তখন এটা দেখে সকলেই বের হয়ে চলে গেল। আর সকলেই বের হয়ে চলে যাওয়ার পরে আকাশ সাদিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। আর এদিকে সাদিয়াও কান্না করছে। সাদিয়া আকাশের সঙ্গে একটা কথা বলেনি, শুধুমাত্র আকাশকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে। আর এভাবে বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেল। আর কিছুক্ষণ পরে তখন সাদিয়া বলতে লাগলো, আমি না তোমাকে বলেছিলাম যে তুমি ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। আমি শুধু তোমার, তোমার মানে শুধু সারা জীবন তোমারই থাকবো। তুমি ছাড়া অন্য কেউ আমাকে বিয়ে করতে পারবেই না। আমি আমার নিজেকে শেষ করে দিব। তোমাকে বলেছিলাম না, শেষ করতে চেয়েছিলাম। তোমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তুমি তুমি তো শুধু তোমার ভালোবাসার কথা চিন্তা করলে। আমি যে তোমাকে এতটা ভালোবাসি, নিজের থেকে অনেক বেশি তোমাকে আগলে রাখার চেষ্টা করি। তুমি তো আমার এক কথাটা একটাবার চিন্তা করলে না। তুমি এটা ভাবলে না যে তোমার কোনো কিছু হয়ে গেলে তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো, আমি কাকে নিয়ে সারাটা জীবন কাটাবো। যাকে নিয়ে আমি এতদিন স্বপ্ন বুনেছিলাম সেগুলো কিভাবে পূরণ হবে বলো? এটা ছাড়া আমি কি করতাম বলো? কারণ আমার কাছে তো এটাই উপায় ছিল। এটা ছাড়া যে আমার কাছে কোনো উপায় ছিল না। আমার বাবা রাজি হচ্ছিল না, তাই আমি বলেই কাজ করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কখনোই এমনটা করব না। এই যে কান ধরছি, এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। প্লিজ, আমার কোনো কিছু হয়নি তো নাকি? তুমি তো আছো আমার পাশে। তুমি থাকলে আমার আর কোনো কিছু হবে না। ডাক্তার একটু আগে কি বলে গিয়েছে তুমি শুনতে পাওনি? তুমি কি বয়রা হয়ে গেছো নাকি? ডাক্তার বলেছে আর একটু হলে তোমার রগ কেটে যেত। আর একবার যদি রগ কেটে যেত তাহলে তোমাকে বাঁচানো অসম্ভব। আর রক্ত দেওয়াটা যদি একটু দেরি হতো তাহলে তোমার বেঁচে থাকা সম্ভব না ছিল না। তুমি বুঝতে পারছো তুমি কোন কন্ডিশনে ছিলে? থাকার কথা বলো না প্লিজ। এবার আমাকে ক্ষমা করে দাও। এবার কি আমাদের বিয়েটা হবে নাকি? এখন কিন্তু আমরা দুজনেই মরে যাব। আর ভালো লাগে না আমার এইসব। আমি শুধু তোমাকে চাই, মানে তোমাকেই চাই। তোকে না ইচ্ছে করছে ইচ্ছে মতো পিটিয়ে তারপরে হাসপাতাল থেকে বের করি। মানে তুই একটা বোকা বলদ। তোর মতো একটা সিনিয়র মেয়ে, তোর মতো একটা অ্যাডাল্ট মেয়ে এসব কাজ কি করে করিস? এসব কাজ করবে তোর 15-16 বছরের মেয়েরা। তারপর আবার তোর মতো একটা মেয়ে এসব কাজ করে এমন পাগলামি কেউ করে? আরেকটুকু হলে তো উপরে চলে যেতি। কি করতাম তাহলে? তোরা তো কেউ রাজি হচ্ছিলি না আমাদের বিষয়। তোরা তো তোদের তাই চিন্তা করে একটা বার আমাদের কথা চিন্তা করেছিস? এটা ছাড়া আমার কাছে কিছু করার ছিল না। আর এটা করেছি বলেই আজকে বিয়েটা হওয়ার জন্য সবাই রাজি হয়েছে। হয়েছে, আর কথা বলতে হবে না। এখন আপাতত সুস্থ হও, তারপর বিয়ের আলাপ করা যাবে। এখন তুই অনেক অসুস্থ। আর আসল থেকে মনে হয় কালকে ছুটি দিবে, বাসায় অনেক দিন রেস্ট নিতে হবে। কালকেই বিয়ের ব্যবস্থা কর, না হলে কিন্তু আমি আবার মরে যাব। সত্যি বলছি। তার মানে তুই চাস না আমি তোর ছোট ভাইয়ের বউ হয়ে তোদের বাড়িতে যাই? আমি জানতাম যে মেয়েদের নাকি লজ্জা শরম অনেক বেশি থাকে, কিন্তু তোর কাছে এসে মনে হচ্ছে যে লজ্জা শরমের বলতে কোনো কিছুই মেয়েদের থাকে না, থাকা উচিত না। আসলে ভাই ঠিক আছে, তুই যেটা চাস সেটাই হবে। আপাতত তুই এমন পাগলামি ছাড়। আর এই যে আপনাকে বলি, এবার একটু ডাক্তারের চেম্বারে আসেন, কথাবার্তা বলি নাকি এখানেই বসে থাকবেন?
এই কথা বলার পরে তখন নীলা রুম থেকে বেরিয়ে যায়। আর বেরিয়ে যাওয়ার পরে তখন আকাশও ডাক্তারের চেম্বারে চলে আসলো এবং আকাশ ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলো। আর এভাবেই পার হয়ে যায় 2টা দিন। আর 2 দিন পরে সাদিয়াকে নিয়ে আসা হলো বাড়িতে। আর বাড়িতে নিয়ে আসার পরে ধুমধাম করে তাদের বিয়ের আয়োজন করা হলো। আর আকাশ এখন দাঁড়িয়ে আছে তার বাসর ঘরের সামনে, ভিতরে যাবে। আর তখন পেছন থেকেই রাকিব বলতে লাগলো, দেখ ভাই, একটা সিনিয়র মেয়েকে বিয়ে করেছিস, আর এখন তোর জীবনটাতে কতটা নরকের মতো পরিণত হবে সেটা তুই আস্তে আস্তে করেই টের পাবি। আর ভাই, তোর কোনো কিছুই করতে হবে না। হ্যাঁ, দেখবি ভাবি, মানে আমাদের সিনিয়র ভাবি তোকে উল্টিয়ে পাল্টিয়ে আদর করা শুরু করে দেবে। ভাই, সব কথা ছাড়া কি আর কোনো কথাবার্তা নাই? একটা মহৎ কাজে যাচ্ছি আর তুই আমাকে এসব বাজে কথা শোনাচ্ছিস? দেখ ভাই, ওরকম কোনো কিছু না। ভালোবাসা পূর্ণতা পেয়েছে, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। সেটা তো পেয়েছিস, এটা তো আমারও খুশি, কিন্তু কথা হলো, এখন যে তুই গিয়ে বিড়ালটা মারবি, তুই একা যে রোমান্স করবি, আর আমরা যে এখানে কোলবালিশ জড়িয়ে অনুভব করব, এটা কেমন হয় বল? হারামি, তোরা কি আর কোনোদিন ভালো হবি না? দেখ ভাই, আপাতত তোদের বাসায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। অনেক রুম খালি আছে, ওখানে গিয়ে সবাই থাক। আপাতত আমাকে ছেড়ে দে, আমাকে ভিতরে যেতে দে। আমি ভিতরে যাব, আর শরীর অনেক ক্লান্ত এমনিতে, তার উপর আবার তোর ভাবি অসুস্থ। ভিতরে যাই আর ঘুমাই। আমরা তো সব কিছুই জানি আর সব কিছুই বুঝতেও পারি। আমাদের কি কোনো কিছু বোঝাতে হবে না। ভাবে তো হাতে ব্যথা পেয়েছে, পুরো শরীর এত আর কোনো ব্যথা নেই। দেখ ভাই, বিছানার মধ্যে গোলাপের পাপড়ি ছিটানো আছে, নিশ্চিন্তে এপাশ ওপাশ করতে পারি, কোনো কাটা নেই। শালা, এসব বাজে কথা বন্ধ করতে বলছি না? এমনিতেই আছি আমার যন্ত্রণা, তার উপর আবার তোরা এখন শুরু করে দিয়েছিস। যা ঘুমা। আকাশ তখন পাশের ঘরে প্রবেশ করলো। আর প্রবেশ করার পরেই তখন দরজা লক করে দিল। দরজা লক করে দেওয়ার পরে দেখতে পারলো সাদিয়া একপাশ হয়ে শুয়ে আছে। মেয়েটা অসুস্থ, সে কারণে হয়তো শুয়ে আছে। আর এদিকে আকাশ তখন চুপি চুপি সাদিয়ার কাছে চলে আসলো। সাদিয়ার কাছে আসার পরে তখন তার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো। তার মাথায় হাত দেওয়ার পরেই আকাশ টের পেল তার গায়ে অনেক জ্বর। আকাশ তাড়াতাড়ি করে তার উপরে কম্বল দিয়ে দিল। তারপর তার বড় বোন নীলাকে ডাকতে শুরু করলো। আর তখন নীলা দরজার কাছে আসলো। দরজার কাছে আসার পরে তখন বলতে লাগলো, কি হয়েছে? এরকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে তোর? তোকে না বললাম ঘুমানোর জন্য এত টাকাটাকির কি আছে? ডাকবো না তো কি করব? সাদিয়ার গায়ে তো অনেক জ্বর। এখন কি কোনো কিছু খাইয়ে দিব? মানে ওষুধ কি কোনো কিছু খাইয়ে দেব নাকি? একটু জ্বর হয়েছে আর এখন ওষুধ খাওয়ানো লাগবে কেন? কালকে সকাল পর্যন্ত যদি জ্বর থাকে তাহলে সকালে ফিরিয়ে দিবি। ওষুধ কোনো প্রয়োজন নেই। জ্বর হলে যে ওষুধ খেতে হবে এমন তো কোনো কথা নেই। জ্বর এমনিতেই ভালো হয়ে যাবে, আর যেভাবে ভালো হবে এটা তোকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে, হারামজাদা। আকাশ তখন লজ্জা পেয়ে দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দেওয়ার পরে তার মাথায় কিছুটা পানি দেওয়ার পরে তখন সে বিছানায় শুয়ে পড়ল। আর তখন সাদিয়া তাকে চাপটে ধরে শুয়ে আছে। আকাশ নড়তেও পারছে না। আর আকাশ এই প্রথম সাদিয়ার ছোঁয়া পেয়েছে। মনের মধ্যে এক অনন্য ফিলিংস যাচ্ছে। আর তখন সাদিয়া কানের কাছে গিয়ে বলতে লাগলো, কি ব্যাপার, আপনার দেখে আমাকে নিয়ে অনেক চিন্তা? সামান্য জ্বর হয়েছে আর এটা নিয়ে পুরো বাড়ি মাথায় নিয়ে আপনার বোনকে ডাকা শুরু করে দিয়েছেন। কি করব, কারণ আমার রুমে তো কোনো ওষুধ নেই। আপু তার রুমে সব ওষুধপত্র রাখেন, এই জন্য আর কি আপুকে ডাকলাম। সব কিছুতে নীলাকে কেন ডাকা লাগবে শুনি? আপনি যে আমার হাজবেন্ড, আপনার কি কোনো দায়িত্ব নেই? কি করা লাগবে আপনার বউয়ের সেটা কি আপনি বুঝতে পারেন না? অন্য কেউ কেন বলে দিতে হবে আপনাকে? আমি কি আরেকটা বিয়ে করেছি নাকি যে আমার কোনো অভিজ্ঞতা থাকবে? আরেকটা বিয়ে করলে হয়তো অভিজ্ঞতা হয়ে যাবে, তখন থেকে আর ভুল হবে না। এখন আবার শুরু হয়ে গেছে তোমার ফাজলামো। শোনো, আমার সত্যি অনেক বেশি খারাপ লাগছে। তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে একটু আদর করো। এখন আদর করা যাবে না, এখন আপাতত আপনি ঘুমান। আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আপনার গায়ে কিন্তু অনেক জ্বর।
সেই জন্য তো বললাম যে আমাকে আদর করো, দেখবে আমার জ্বর ভালো হয়ে যাবে। যদি আদর না করো তাহলে কিন্তু আমি নিজেই নিজের হাতে ব্যথা দেব। তোর কারণে আমি 2টা দিন না ঘুমিয়ে থেকেছি হাসপাতালের মধ্যে। বারবার তুই এসব কথা বলছিস। মেজাজ খারাপ করিস না ফাজিল। সরি, এবার তো আদর করো। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও প্লিজ আমার লক্ষ্মী জামাই, পিচ্চি জামাই। আকাশ তখন সাদিয়ার কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তার এদিকে সাদিয়ার দুষ্টুমি বেড়েই যাচ্ছে। আকাশ কিছুটা নীরব থাকার চেষ্টা করছে, কিন্তু সাদিয়ার কারণে এটা সম্ভব হয়ে উঠছে না। তারপর আকাশ নিজেকে সামলাতে পারল না। আকাশ সাদিয়াকে শুইয়ে দিয়ে তার ঠোঁটচোরা দখল করে নিল। আর এরপর তারা হারিয়ে গেল এক অনন্য রাজ্যে। ফজরের সময় আকাশের ঘুমটা ভেঙে গেল। আকাশ কম্বল দিয়ে পেঁচিয়ে রেখেছে সাদিয়াকে। আকাশ বুঝতে পারল তাদের গায়ে কোনো কিছুই নেই। আকাশ লজ্জা পেয়ে গেল রাতের কথা ভাবতেই। মনের মধ্যে এক অজানা লজ্জা কাজ করতে শুরু করলো। পরক্ষণেই আবার ভাবলো এটা তো তারই বউ। আকাশ তখন সাদিয়ার কপালে হাত দিয়ে দেখলো জ্বর নেই। আর তখন সাদিয়া ঘুমন্ত কণ্ঠে বলতে লাগলো, কি ব্যাপার, আবার শুরু করে দিয়েছো নাকি? তুমি সারা রাত একদম ঘুমাতে দাওনি, এবার আমাকে একটু ঘুমাতে দাও শান্তিতে, তুমিও ঘুমাও। মানে কি, ফজরের আজান দিয়েছে মানে? তুমি এখন ঘুমাবে, যাও গোসল করে আসো, তারপরে নামাজ আদায় করব দুইজনে, তারপরে আবার ঘুমাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু আমাকে কথা দিতে হবে তুমি কিন্তু আজকে ভার্সিটিতে যাবে না। আজকে সারা দিন আমাকে সময় দিবে, বিকেলবেলা ঘুরতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার আসো, আর একটু আদর করে দেই, তারপর তোমাকে ছাড়বো। এর আগে তো তোমাকে ছাড়ছি না ম্যাডাম। আকাশ তখন সাদিয়ার ঠোঁট ধরে দখল করে নিল। আর এভাবেই তাদের মধ্যে খুনসুটি চলতে থাকুক। এরকম নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।